যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার জেরে ভেনেজুয়েলায় নতুন আইন সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা চালুর নির্দেশ প্রেসিডেন্ট মাদুরোর। দেশজুড়ে বিশাল সামরিক মহড়া। এবং ট্রাম্পের বক্তব্য বিকৃতির অভিযোগে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ বিবিসির। ক্ষতিপূরণের হুমকি প্রত্যাখ্যান। আরও একটি তথ্যচিত্র সামনে আসায় চাপে গণমাধ্যমটি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়া। প্রেসিডেন্ট আহমেদ আল সারা জানান, এর মধ্যেই তার দেশ থেকে ইরানের রেভলিউশনারি গার্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং হিজবুল্লাহর নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে। এছাড়া সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জানান, ওয়াশিংটন ও দামেস্ক এক হয়ে ইরান, হিজবুল্লাহ, আইএস ও হামাসের অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংস করে দেবে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গেও সম্পর্কের অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট। আসাদ পরবর্তী সিরিয়ার শাসনভারের দায়িত্ব নেয়ার পরেই একের পর এক নতুন উদ্যোগ নিচ্ছেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। প্রায় ৮ দশক পর সিরীয় কোনো প্রেসিডেন্ট ওয়াশিংটন সফরে গেলেন। সারার এই পুরো সফরেই ছিল চমকপ্রদ সব বার্তা। সিরিয়ার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, দামেস্ক থেকে ইরানের রেভলিউশনারি গার্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং হিজবুল্লাহ নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ শেষে তিনি জানান, সিরিয়া এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নিতে প্রস্তুত। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক জানান, দামেস্ক এখন আইএস, ইরান, হামাস ও হিজবুল্লাহর অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংসে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে কাজ করবে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সবচেয়ে বড় নীতিগত পরিবর্তন বলে মন্তব্য করেন তিনি। এছাড়া ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা চলছে এবং চুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে তিনি জানান, চূড়ান্ত চুক্তির জন্য ইসরায়েলকে দখলকৃত এলাকা ছাড়তেই হবে। তিনি আরও জানান, এই অবস্থানে যুক্তরাষ্ট্র ও কয়েকটি আন্তর্জাতিক শক্তি দামেস্ককে সমর্থন দিচ্ছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গেও সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন আহমেদ আল সারা। তিনি জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোট সমর্থন চায় সিরিয়া। তবে মস্কোতে অবস্থানরত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিচারের মুখে আনতে তারা অঙ্গীকারবদ্ধ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানে অ্যারোস্পেস উইক উপলক্ষে সামরিক সক্ষমতা তুলে ধরল দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। নিজেদের তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রদর্শন করা হয়। একই সঙ্গে আয়োজনে দেখানো হয়েছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন মডেল ও ধ্বংসপ্রাপ্ত শত্রু ড্রোনের অংশবিশেষ। ইরানের বিপ্লবী গার্ড মিউজিয়ামে পা দিলে দেখা মিলবে সারি সারি ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক সব সমরাস্ত্রের। তেহরানে স্থানীয় সময় বুধবার শুরু হয় অ্যারোস্পেস উইক উপলক্ষে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতেই এ প্রদর্শনীর আয়োজন, যা দেখতে জাদুঘরে ভিড় জমিয়েছেন শত শত মানুষ। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC তাদের বিমান ও মহাকাশ জাদুঘরে একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। আয়োজনে স্থান পেয়েছে যুদ্ধে ধ্বংস হওয়া শত্রুর ড্রোনের অংশ, নজরদারি যন্ত্রপাতি, এমনকি স্যাটেলাইট লঞ্চারও। উপস্থিত দর্শকরা বলেন, এই আয়োজন ইরানের প্রতিরক্ষা শিল্পের সাম্প্রতিক উন্নতি দেখার এক সুযোগ, যেখানে মিসাইল পরীক্ষার অভিজ্ঞতাও 12 দিনের যুদ্ধ এ কাজে লাগানো হয়েছে। অনেকে বলেন, সাধারণ মানুষের সামনে যা প্রদর্শিত হচ্ছে, বাস্তবে তার পরিধি আরও বহুগুণ বিস্তৃত। প্রদর্শনীর দায়িত্বে থাকা জেনারেল বালালি জানান, নিষেধাজ্ঞার সময় যখন কাঁটাতার আমদানিও সম্ভব ছিল না, তখন থেকেই তারা নিজস্বভাবে ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেন। বর্তমানে দেশটির নিজস্ব নকশায় নানা মাত্রার যুদ্ধাস্ত্র উৎপাদন ও ব্যবহার করছে বলে জানান তিনি। প্রদর্শিত প্রযুক্তি দেশের সর্বশেষ অর্জনের তুলনায় অন্তত 5 থেকে 6 বছর পিছিয়ে বলে স্বীকার করেছেন আয়োজকরা। তবে বিশ্লেষকরা মনে করেন, এসব প্রদর্শনীর মাধ্যমেই ইরান তার অভ্যন্তরীণ প্রতিরক্ষা সক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতির বার্তা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার জেরে ভেনেজুয়েলায় নতুন জাতীয় প্রতিরক্ষা কাঠামো আইন স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশজুড়ে সামরিক, বেসামরিক, নাগরিক সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন তিনি। এর মধ্যেই যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে ভেনেজুয়েলায় হয়ে গেল বিশাল আকারের সামরিক মহড়া। 2 লাখ নৌ, বিমান ও সেনা সদস্য নিয়ে পরিচালিত হয় এই মহড়া।
ভেনেজুয়েলার অভ্যন্তরে নৌ, বিমান ও স্থলবাহিনীর সমন্বয়ে হয়ে গেল ইন্ডিপেন্ডেন্স ফোর্সেস ডিপ্লয়মেন্ট 2025 নামে বিশাল সামরিক মহড়া। যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলার প্রস্তুতি হিসেবেই এমন পদক্ষেপ মাদুরো প্রশাসনের। ওয়াশিংটন কারাকাস উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। মঙ্গলবার মার্কিন নৌবাহিনী জানায় তাদের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড পৌঁছেছে ক্যারিবীয় উপকূলে। এই রণতরীর সঙ্গে আছে 9টি বিমান স্কোয়াড্রন, মার্কিন নৌবাহিনীর বিশেষ যুদ্ধজাহাজ, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ড জাহাজ এবং 4000-এর বেশি নাবিক। CNN বলছে যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকোয় তাদের সামরিক ঘাঁটিতে 10টি F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছে। সেখানে কমপক্ষে 3টি MQ-9 রিপার ড্রোনও মোতায়েন রয়েছে। এসব সামরিক সরঞ্জাম ছাড়াও পুয়ের্তো রিকোয় 5000 মার্কিন সেনা সদস্য অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতীয় প্রতিরক্ষা কাঠামো আইনে সই করেছেন। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশন জানায় এই আইনের উদ্দেশ্যই হল সামরিক ও বেসামরিক কাঠামোকে একীভূত করে সম্ভাব্য হুমকির মুখে যৌথ প্রতিক্রিয়া গড়ে তোলা। আইনটি জাতীয় পরিষদে ঐতিহাসিক আখ্যা দিয়ে পাশ হয়। টেলিভিশনে প্রচারিত ভাষণে মাদুরো বলেন, ভেনেজুয়েলাকে প্রতিরক্ষার জন্য প্রয়োজনে সশস্ত্র সংগ্রামেও প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রস্তুত থাকতে হবে জয়ী হতে, দেশপ্রেম ও সাহসের পথে বিজয় অর্জন করতে। তাই আমি জাতীয় সম্মিলিত প্রতিরক্ষা কমান্ড গঠনের আইন সই ও বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছি। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় উপকূলে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে দাবি করলেও ভেনেজুয়েলা বলছে এটি সরাসরি সার্বভৌমত্বের ওপর হুমকি। আর বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যই হল মাদুরো সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদে অবাধ প্রবেশ নিশ্চিত করা। রাইসা জান্নাত, সময় সংবাদ। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বাতাসে মিশছে পাঞ্জাবের খড় পোড়ানোর ধোঁয়া, যানবাহনের ধূলিকণা আর শীতের স্থিরতা। বৃহস্পতিবার সকালেও রাজধানীর বাতাসে বায়ু দূষণ পৌঁছেছে বিপজ্জনক মাত্রায়। পরিস্থিতি সামাল দিতে শহরে জারি করা হয়েছে বিধিনিষেধ। নয়াদিল্লি থেকে 300 কিলোমিটার দূরের পাঞ্জাবের মানসা জেলায় একের পর এক মাঠে জ্বলছে খড়। ধান কাটার পর দ্রুত গম বপনের প্রস্তুতিতে কৃষকরা জমি পরিষ্কার করছেন আগুন জ্বালিয়ে। আকাশ জুড়ে ধোঁয়ার আস্তরণ, সূর্যাস্তে ধূসর কমলা রঙের ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারপাশে। কৃষকরা বলছেন সীমিত সময় আর অর্থের অভাবেই তারা ঘর পোড়াতে বাধ্য হচ্ছেন। একটি গ্রামের 5500 একর জমির জন্য মাত্র 2টি সুপার সিডার ট্রাক্টর দিয়ে সব জমি পরিষ্কার করা অসম্ভব বলেও জানান তারা। তাই কোনো বিকল্প না থাকায় এই পদ্ধতি বেছে নিয়েছেন কৃষকরা। পাঞ্জাবের কৃষকরা খড় পোড়াতে চায় না, কিন্তু সীমিত যন্ত্রপাতি ও অর্থের কারণে বাধ্য হয়ে পোড়াচ্ছে। আমরা অসহায়, নিজেদের বাতাস আমরা দূষিত করতে চাই না। এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালেও নয়াদিল্লির দূষণের মাত্রা ছাড়িয়েছে বিপজ্জনক সীমা। PM 2.5 ঘনমাত্রা 423। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বাতাসে থাকা ঘন ধোঁয়ায় ঢাকা পড়েছে ভারতের ঐতিহাসিক ইন্ডিয়া গেটও। হাসপাতালের সামনে পর্যন্ত ছড়িয়ে পড়েছে ধূসর কুয়াশা। জীবনযাত্রা প্রায় স্তব্ধ করে দিয়েছে এই বিষাক্ত বাতাস। পরিস্থিতি সামাল দিতে দিল্লি সরকার চালু করেছে বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণের জরুরি কাঠামোর 3য় ধাপ। এতে অপ্রয়োজনীয় নির্মাণ কাজ বন্ধ রাখা সহ শিল্প ও পরিবহন খাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তবে এতেও শহরে বায়ুর মান উন্নয়ন হচ্ছে না বলে জানায় স্থানীয় প্রশাসন। তাদের দাবি, সমস্যা শুধু যন্ত্রের ঘাটতি নয়, কৃষকদের অভ্যাসও বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। প্রতিটি শীতে ঘরের আগুনের ধোঁয়ায় পৌঁছে যায় রাজধানীর আকাশে। ভারী ঠান্ডা বাতাসে আটকে পড়ে ধূলিকণা, যানবাহনের ধোঁয়া আর কৃষিজ আগুন। ফলে নয়াদিল্লি পরিণত হয় বিশ্বের সবচেয়ে দূষিত নগরগুলোর একটিতে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ভারতের পুনেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। পুলিশ জানায় পুনের নাভাল ব্রিজ এলাকায় 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের মাঝখানে পড়ে একটি প্রাইভেট কার। এ সময় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষের কারণে একটি ট্রাকে আগুন ধরার ঘটনাও ঘটে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। আগুনও নিয়ন্ত্রণে আনেন তারা। দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 5 লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
দক্ষিণ কোরিয়ার একটি বাজারে ট্রাক ঢুকে পড়ার ঘটনায় 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 18 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বুচন শহরে এই দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ক্রেতা বিক্রেতায় ভরা বাজারে দ্রুতগতিতে ট্রাকটি ঢুকে পড়ে এবং একাধিক স্টলে ধাক্কা দেয়। চালকের দাবি, হঠাৎ গাড়ির গতি বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারান তিনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ট্রাকটি তদন্ত টিমের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত 36 জনকে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত 10টার দিকে ওয়েদারফোর্ডের একটি হোটেলের পেছনে পার্ক করা ট্যাঙ্কার ট্রাক থেকে হঠাৎই অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে। দ্রুত বাতাসে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসের কারণে অন্তত 14 জন আক্রান্ত হয়েছেন এবং 5 জনের শ্বাসনালীতে রাসায়নিক পোড়া দেখা গেছে। এরপরই প্রায় 500 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য করা হয়। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে নতুন করে গোলাগুলির ঘটনায় 1 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বিকেলে থাই সেনারা গুলি চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের দেখতে ঘটনাস্থলে যান আসিয়ান পর্যবেক্ষক দল। এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছে দেশ দুটি। কম্বোডিয়া সরকার থাইল্যান্ডকে শক্তি প্রয়োগ না করার হুঁশিয়ারি দিয়েছে, পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। এর আগে সোমবার এক থাই সেনা ল্যান্ড মাইনে আহত হওয়ার ঘটনায় কম্বোডিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলে ব্যাংকক, তবে তা অস্বীকার করেছে নমপেন। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছর 1000-এর বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এ তথ্য জানিয়েছে। প্রতিনিয়তই এর সংখ্যা বাড়ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। IOM এর তথ্য অনুযায়ী গেল কয়েক সপ্তাহে সুরমান ও ল্যাম্পেদুসা উপকূলে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে, যা ভূমধ্যসাগরীয় পথের ভয়াবহ বাস্তবতা সামনে এনেছে। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই পথে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছে বিভিন্ন দেশের মানুষ। এতে প্রাণহানির ঘটনা ঘটছে। এ অবস্থায় নিরাপদ ও বৈধ অভিবাসন পথ তৈরিতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো জরুরি বলে মনে করছে IOM। পাশাপাশি কার্যকর উদ্ধার অভিযান জোরদারের দাবি জানায় সংস্থাটি। যুক্তরাজ্যে প্রশিক্ষণ ও পরীক্ষায় ব্যবহারের জন্য তৈরি হলো কৃত্রিম অঙ্গ। লন্ডনের কিংস কলেজের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা মৃতদেহ ও প্রাণীর ব্যবহার কমাতে সক্ষম পিচ সিমুলেটরস বানিয়েছে। এর 3D মডেলগুলো বাস্তব মানুষের টিস্যুর সঙ্গে মিল রেখে তৈরি হওয়ায় শিক্ষার্থীরা নিরাপদ অনুশীলনের সুযোগ পাচ্ছে। মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনা কিংবা গবেষণায় সবসময় ব্যবহার হয়ে আসছে মৃতদেহ। তবে সেগুলো সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে শ্রেণীকক্ষে নিয়ে আসতে নানা সমস্যার সম্মুখীন হতে হয় সংশ্লিষ্টদের। এসব সমস্যার সমাধানে কাজ করছে যুক্তরাজ্যের একদল বায়োমেডিক্যাল শিক্ষার্থী। লন্ডনের কিংস কলেজের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা মৃতদেহ ও প্রাণী ব্যবহার কমাতে বানিয়েছে পিচ সিমুলেটরস বা কৃত্রিম অঙ্গ। এই কৃত্রিম অঙ্গ বর্তমানে শিক্ষা ও চিকিৎসা প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করছে। রোগীর স্ক্যান ও উন্নত ইঞ্জিনিয়ারিং উপকরণ ব্যবহার করে কৃত্রিম মানব অঙ্গ তৈরি করছে তারা। পলিমার, রাবার, হাইড্রোজেল ও অন্যান্য উপকরণ দিয়ে কৃত্রিম হার্ট, ফুসফুস ইত্যাদি তৈরি করা হয়। এগুলো দেখতে একেবারেই বাস্তব অঙ্গের মতো। এই মডেলগুলো শিক্ষানবিশ চিকিৎসক ও সার্জনদের নিরাপদভাবে অনুশীলন করতে সাহায্য করে। গবেষণা দলটির এক সদস্য জানান, এই কৃত্রিম অঙ্গগুলো AI এবং নতুন চিকিৎসা প্রযুক্তির পরীক্ষায়ও ব্যবহার করা যায়। প্রাণীর দেহ মানুষের চেয়ে ভিন্ন হওয়ায় সঠিক পরীক্ষার জন্য কৃত্রিম মডেলই সবচেয়ে কার্যকর। এখন পর্যন্ত কার্ডিওলজি, ইউরোলজি সহ বিভিন্ন ক্ষেত্রে মডেল তৈরি করা হয়েছে। এছাড়াও তারা বাজারে আরও বিস্তৃত প্রশিক্ষণ ও পরীক্ষার সুযোগ তৈরি করতেও আগ্রহী। শিউলি রোজা, সময় সংবাদ। জাপানের কিয়োটোতে উদ্বোধন হয়েছে টিম ল্যাবের নতুন ডিজিটাল মিউজিয়াম বায়োভর্টেক্স কিয়োটো। আলো, গতি, গন্ধ আর প্রযুক্তির মেলবন্ধনে গড়া এই প্রদর্শনীতে দর্শক যেন শিল্পকর্মের অংশ হয়ে যান। কর্তৃপক্ষ বলছেন, তাদের লক্ষ্য মানুষের অনুভূতি ও উপলব্ধির সীমানাকে আরও প্রসারিত করা। অন্ধকার ঘরে প্রবেশ করতেই দর্শকের মুখে পড়ে রঙিন আলো, মেঝে থেকে উঠে আসে উজ্জ্বল দৃশ্য, আর বাতাসে ভেসে বেড়ায় ফোমের স্রোত। এই মায়াবী দৃশ্যের নাম টিম ল্যাব বায়োভর্টেক্স কিয়োটো, জাপানের সবচেয়ে বড় ডিজিটাল মিউজিয়াম, যেখানে প্রযুক্তি আর শিল্প এক হয়ে তৈরি হয়েছে এক বিস্ময়।
জাপানের বিখ্যাত আর্ট কালেকটিভ টিমলেভের সর্বশেষ মিউজিয়াম এটি। প্রায় 10,000 বর্গমিটার জায়গা জুড়ে 50টিরও বেশি ডিজিটাল শিল্পকর্মে তৈরি হয়েছে ভিন্নধর্মী জগৎ, যেখানে ফুলের পাপড়ি, আলো আর গতির সংমিশ্রণে যেন সৃষ্টি হয় জীবন্ত দৃশ্য। সবচেয়ে নজরকাড়া কাজ মরফিং কন্টিনিউয়াম। ভাসমান ও আলোকিত গোলক দিয়ে তৈরি বিশাল শিল্পকর্ম দর্শকের গতিবিধির সঙ্গে রূপ বদলায়। মাটির নিচ থেকে উঠে এসে বাতাসে মিলিয়ে যাওয়া এই শিল্পকর্ম যেন বাস্তব আর কল্পনার জগতের সীমারেখা মুছে দেয়। এই অভিজ্ঞতা মানুষকে বস্তু জগতের বাইরে নতুন এক অনুভূতির দিকে নিয়ে যায়, যা মানুষের উপলব্ধিকে আরও প্রসারিত করে। প্রদর্শনী জুড়ে আলো, শব্দ, গন্ধ ও স্পর্শের এক অনন্য সমন্বয় মুগ্ধ করে দর্শকদের। কিয়োটোর এই নতুন অধ্যায় প্রযুক্তি ও মানবিক অনুভূতির মেলবন্ধনের প্রতীক। এই অভিজ্ঞতা মানুষকে নিজের সীমাবদ্ধতা ছাড়িয়ে নতুন উপলব্ধির পথে নিয়ে যাবে বলেও মনে করেন আয়োজকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। জাপানের জনপ্রিয় ট্রানজিট আইসি কার্ড সুইকা এর প্রতীকী মুখ হিসেবে পরিচিত পেঙ্গুইন চরিত্র বিদায় নিচ্ছে। পূর্ব জাপান রেলওয়ে কোম্পানি জানিয়েছে আগামী অর্থ বছরের শেষে এই চরিত্র বদল হবে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 2001 সালে চালু হওয়া সুইকা কার্ডের সূচনা লগ্ন থেকেই সাকাজাকি চিহারুর নকশা করা পেঙ্গুইন চরিত্রটি ব্র্যান্ডের প্রধান প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অ্যান্টার্কটিকার অ্যাডিলি পেঙ্গুইন থেকে অনুপ্রাণিত হয়ে এই চরিত্রটি শুধু কার্ডেই নয়, পোস্টার, বিজ্ঞাপন ও নানা ধরনের উপকরণও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পেঙ্গুইন চরিত্রটি বিখ্যাত শিল্পী সাকাজাকি চিহারু তৈরি করেছিলেন, যা নানা ধরনের পণ্য হিসেবেও জনপ্রিয় হয়েছে। নতুন চরিত্র এখনো নির্ধারিত হয়নি, তবে পূর্ব জাপান রেলওয়ে জানিয়েছে যে চরিত্র নির্বাচনের প্রক্রিয়ায় ব্যবহারকারীরাও অংশ নিতে পারবেন। পূর্ব জাপান রেলওয়ে আরও জানান, আগামী বছর শরতের মধ্যেই মোবাইল সুইকাতে কিউআর এবং বারকোড পেমেন্ট সুবিধা যোগ করা হবে। একই সঙ্গে কার্ডে চার্জ বা রিচার্জের সীমা বর্তমানে 20,000 ইয়েন থেকে বাড়িয়ে 3 লাখ ইয়েন পর্যন্ত করা হবে। বর্তমানে জাপান জুড়ে 11 কোটিরও বেশি সুইকা কার্ড ইস্যু করা হয়েছে। ট্রেন, বাস বা দোকানে সহজে স্পর্শ করলেই পরিশোধ পদ্ধতিতে অর্থ প্রদান করা যায় এই কার্ডের মাধ্যমে। যদিও কার্ড থেকে পেঙ্গুইন বিদায় অনেকের মনে নস্টালজিয়া জাগাচ্ছে, পূর্ব জাপান রেলওয়ে বলছে এটা বিদায় নয়, বরং সুইকার নতুন যুগের সূচনা। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশন কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে দিক নির্দেশনা দিয়েছে ইসি। প্রবাসী ভোটারদের নিবন্ধনে 18 নভেম্বর পোস্টাল ব্যালট অ্যাপস উদ্বোধন করবে নির্বাচন কমিশন। দুবাই থেকে শিবলিয়াল সাদেকের রিপোর্টে বিস্তারিত। অবশেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে 18 নভেম্বর একটি অ্যাপস চালু করতে যাচ্ছে কমিশন। এরই মধ্যে প্রবাসীদের ভোট গ্রহণ প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনের সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আমিরাত থেকে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নেন ভার্চুয়ালি। আজকে আমাদের একটা সভা হলো নির্বাচন কমিশনের সাথে, যেখানে আমাদের এই অঞ্চলের যে আমাদের দূতাবাস এবং কনসুলেটগুলো ছিল তারা সংযুক্ত ছিলেন। পাশাপাশি সেই সমস্ত দেশে যে আমাদের যে সম্মানিত প্রবাসীরা বসবাস করেন তাদেরও প্রতিনিধি আজকে এই সভায় উপস্থিত ছিলেন। তো সভায় আসলে যেভাবে আমাদের ভোটদান প্রক্রিয়া, বিশেষ করে প্রবাসীরা যেভাবে ভোটদান করবেন সেই প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কি কি চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলোকে কিভাবে নিরসন করা যায় সেই বিষয়টা নিয়েও আলোকপাত করা হয়। আলোচনায় প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের পাশাপাশি মিশনগুলোর সক্ষমতা ও প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। প্রবাসীরা অনেক দিনের আনন্দের সাথে যে ডাউনলোড করে আমরা যেভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারি সেটা যেন সহজ এবং সহজতর করে। পোস্টাল ভোট অ্যাপস চালু করেছে সরকার, এই জন্য আমি অনেক খুশি, আমাদের প্রবাসীরা অনেক খুশি। বাংলাদেশ মিশন সহ কমিউনিটির সকল সংগঠনকে এখানে সম্পৃক্ত করে কার্যক্রম চালানো উচিত। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশন যে উদ্যোগটা নিছে সেই উদ্যোগের মাধ্যমে আমরা ভোটার হয়ে আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোটের অংশগ্রহণ করব। আমরা আসলে দেশের অর্থনীতিতে অবদান রাখি, কিন্তু দেশের উন্নয়নে, দেশের এই পট পরিবর্তনে আমাদের ভূমিকা থাকে না। এটি আমাদের জন্য একটা বিশাল সুযোগ। প্রবাসীরা কিছু সংখ্যক হলেও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং আনন্দের বিষয় যেটি হলো এই যে সামনে যে নির্বাচন 2024-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে,
প্রবাসী বাংলাদেশি অনেকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অনেক প্রবাসীর দাবি বায়োমেট্রিক পদ্ধতিতে অনলাইন ভোটিং চালু করা হলে প্রবাসীরা আরও বেশি সুফল পেতেন। স্বাধীনতার অর্ধশত বছর পার হয়ে গেছে একাধিক নির্বাচনের মাধ্যমে। এর মধ্যে সরকার এসেছে এবং সরকার বিদায় নিয়েছে, কিন্তু দীর্ঘ সময় ভোটদানে বঞ্চিত ছিল প্রবাসী বাংলাদেশিরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট নতুন বাংলাদেশের সূচনা করবে, এটাই বাস্তবতা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। দূতাবাস খোলার খবরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে খুশির জোয়ার বইছে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল দেশটিতে বাংলাদেশের দূতাবাস স্থাপনের। এ নিয়ে কমিউনিটি থেকে ও ব্যক্তিগতভাবেও চেষ্টা করেছেন অনেকে। প্রবাসীদের দীর্ঘদিনের সেই দাবি এবার রূপ নিচ্ছে বাস্তবে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের ৪৮তম বৈঠকে আয়ারল্যান্ডের দূতাবাস চালু করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। দূতাবাস খোলার খবরে উচ্ছ্বসিত প্রবাসীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। আমরা আয়ারল্যান্ড বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশ সরকারের সাথে সরাসরি আমাদের ব্যবসা বাণিজ্য যোগাযোগ সুবিধাগুলো আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো। বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে আমরা সবাই চেষ্টা করেছি, সবাই অবদান আছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আপনাদের এই প্রচেষ্টার কারণে আজ আয়ারল্যান্ড একটা দূতাবাস পেতে যাচ্ছে। সমগ্র আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গভর্নমেন্ট আজকে একটি স্থায়ী দূতাবাস স্থাপনের অনুমোদন দিয়েছেন। এর জন্য আমরা আয়ারল্যান্ডবাসী খুবই আনন্দিত। আয়ারল্যান্ডে বাংলাদেশের দূতাবাস না থাকায় এতদিন দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের ছুটতে হতো লন্ডনে বা আয়ারল্যান্ডে গিয়ে সেবা দিতেন দূতাবাসের কর্মকর্তারা। এখন অপেক্ষা সেই ভোগান্তির অবসানের। এদিকে কয়েক মাস পর পর আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের প্রয়োজনীয়তা নিয়ে ধারাবাহিকভাবে খবর প্রচার করে আসছিল সময় টেলিভিশন। আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস স্থাপনের খবর এখানে প্রবাসীদের মাঝে খুশির বন্যা বয়ে যাচ্ছে। দূতাবাস স্থাপনের মধ্য দিয়ে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মাঝে নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি এখানের প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের নানা সমস্যার সমাধান হবে, এমনটাই আশা এখানের বাংলাদেশিদের। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। রাতের আকাশে অরোরার দেখা মিলেছে যুক্তরাষ্ট্র, ইতালি ও অস্ট্রেলিয়ায়। রঙিন আলোয় মেতেছেন হাজারো মানুষ। মনোমুগ্ধকর আলোক নৃত্য আলোকিত হয়েছেন অনেকে। যখন সূর্যের আগুন মিশে যায় পৃথিবীর চৌম্বক পর্দায়, তখন রাতের আকাশও হয়ে ওঠে এক চলমান চিত্রকর্ম, যেখানে বিজ্ঞানের ভাষার রঙে রঙে বলে ওঠে সৌন্দর্যের গল্প। মঙ্গলবার রাতের আকাশ জুড়ে সবুজ ও গোলাপি আলোর ঝলকানিতে ভরে ওঠে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের জনস্টন শহর। ইতালির অস্ট্রাভ্যালিতেও এই সৌন্দর্য দেখে বিমোহিত হয়েছেন অনেকে। এই একই সময় দক্ষিণ গোলার্ধে দেখা গেছে অরোরা অস্ট্রালিস। অস্ট্রেলিয়ার স্পেস ওয়েদার ফরকাস্টিং সেন্টার জারি করে অরোরা অ্যালার্ট, জানায় তাসমানিয়া ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো থেকেও দেখা যেতে পারে এই রঙিন আলোক নৃত্য। ভিডিওর অবস্থান যাচাই করে রয়টার্স। জনস্টনের দৃশ্য স্যাটেলাইট মানচিত্রের সঙ্গে মিলে গেছে। যুক্তরাষ্ট্রের মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসন জানিয়েছে ওই সময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাত হানে মাঝারি মাত্রার সৌরঝড়, যার ফলেই এই আরোরার ঢেউ দেখা যায়। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘোষণা সিরিয়ার। ইসরায়েলের সাথে সম্পর্কের অগ্রগতির ইঙ্গিত প্রেসিডেন্ট আল শারার। এবং ট্রাম্পের বক্তব্য বিকৃতির অভিযোগে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ বিবিসির। ক্ষতিপূরণের হুমকি প্রত্যাখ্যান। আরও একটি তথ্যচিত্র সামনে আসায় চাপে গণমাধ্যমটি। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রাইসা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।